কেমন আছো তোমরা সকলে? আজ আমরা বাংলা ব্যাকরণের সমাস অধ্যায়ের শেষ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ক্লাসের মধ্যে দিয়েই আমাদের সমাস অধ্যায়টি শেষ হবে। আজকে আমাদের ক্লাসে আলোচনার বিষয় হিসাবে থাকছে দ্বিগু সমাস, অলোপ সমাস এবং তার সাথে বাক্যাশ্রয়ী সমাস। এই তিনটে সমাস আলোচনা করার মধ্য দিয়ে আমাদের আজকের ক্লাস শেষ হবে এবং তার সাথে আমাদের সমাস অধ্যায়টি পুরোপুরি শেষ হয়ে যাবে। চলো প্রথমেই আমরা সমাসের যে ভাগটি নিয়ে আলোচনা করব সেটি হলো দ্বিগু সমাস। আমরা প্রথমেই দ্বিগু সমাস নিয়ে আলোচনা করব। দ্বিগু সমাসের দ্বিগু শব্দটির অর্থ কী আমরা প্রথমে সেটা জেনে নেব। দ্বিগু, দ্বি শব্দের অর্থ হলো দুই, দ্বি শব্দের অর্থ হলো দুই, আর গু শব্দটি অর্থ হলো গরু। তাহলে দ্বিগু শব্দটির অর্থ হলো দুই গরু বা দুইটি গরু। এই দ্বিগু সমাস কাকে বলে? দ্বিগু সমাস হলো যে সমাসে পূর্বপদে সংখ্যাবাচক বিশেষণ থাকে এবং পরপদে বিশেষ্য থাকে এবং সমস্ত পদটি সমাহার বা সমষ্টিকে বোঝায়, তাকে বলা হয় দ্বিগু সমাস। তাহলে দ্বিগু সমাস কাকে বলে আমি বললাম। দ্বিগু সমাস কাকে বলে বলছে যে সমাসে পূর্বপদ হয় সংখ্যাবাচক বিশেষণ। পূর্বপদ হবে সংখ্যাবাচক বিশেষণ, পরপদ হবে বিশেষ্য, পরপদ হবে বিশেষ্য এবং যে সমস্ত পদটি গঠিত হবে সেটা কোনো সমাহার বা সমষ্টিকে বোঝাবে। কি বললাম? যে পূর্বপদ, এটা হলো পূর্বপদ। পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ, পরপদ বিশেষ্য এবং যে সমস্ত পদটি গঠিত হয় সেই সমস্ত পদটি কোনো সমাহার বা সমষ্টিকে বোঝায় এবং তার সাথে কি হয়, পরপদের অর্থটাই কিন্তু প্রাধান্য পায়। তাহলে আমরা যদি সংজ্ঞাটা বলি ভালো করে, ভালো ভাষায়, তাহলে কি দেখব? যে সমাসের পূর্বপদে সংখ্যাবাচক বিশেষণ এবং পরপদ বিশেষ্য এবং সমস্ত পদটি সমাহার বা সমষ্টিকে বুঝিয়ে পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে বলা হয় দ্বিগু সমাস। তার মানে দ্বিগু সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়? দ্বিগু সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়। আমি এটা লিখে দিচ্ছি, দ্বিগু সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়। তাহলে আবার বলছি, ভালো করে সংজ্ঞাটা শুনো। যে সমাসের পূর্বপদে সংখ্যাবাচক বিশেষণ এবং পরপদ বিশেষ্য পদ হয় এবং সমস্ত পদটি সমাহার বা সমষ্টিকে বুঝিয়ে পরপদে অর্থ প্রাধান্য দেওয়া হয় বা পরপদে কি সমষ্টি বা সমাহারকে বোঝাবে, তার সাথে কী হবে, পরপদের অর্থটা প্রাধান্য লাভ পাবে, তাকে বলা হচ্ছে দ্বিগু সমাস। আরেকবার বলছি, যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ, পরপদ বিশেষ্য এবং সমস্ত পদটি বা সমাসবদ্ধ পদটি সমাহার সমষ্টিকে বুঝিয়ে পরপদে অর্থ প্রাধান্য পায়, তাকে বলা হয় দ্বিগু সমাস। পাণিনি তার অষ্টাধ্যায়ী, পাণিনির যে বিখ্যাত ব্যাকরণ বইটি রয়েছে অষ্টাধ্যায়ী, সেই পাণিনি তার অষ্টাধ্যায়ী ব্যাকরণ বইটিতে দ্বিগু সমাসকে তিনটি ভাগে ভাগ করেছে। একটি হলো তদ্ধিতার্থক দ্বিগু, একটা হলো তদ্ধিতার্থক দ্বিগু, দুই হলো উত্তরপদ দ্বিগু
আর 3 সমাহার দ্বিগু। পাণিনি তার অষ্টাধ্যায়ী ব্যাকরণ বইটিতে দ্বিগু সমাসকে 3টি ভাগে ভাগ করেছে, তদ্ধিতার্থক দ্বিগু, উত্তরপদ দ্বিগু আর সমাহার দ্বিগু। কে ভাগ করেছে এটা? পাণিনি। কোথায়? অষ্টাধ্যায়ী। আমি এখানে লিখে দিচ্ছি নামটা, তোমরা সবাই নামটা জানো। অষ্টাধ্যায়ী, পাণিনির যে বিখ্যাত বইটি রয়েছে অষ্টাধ্যায়ী, সেই অষ্টাধ্যায়ী বইটিতে দ্বিগু সমাসকে এই 3টি ভাগে ভাগ করা হয়, তদ্ধিতার্থক দ্বিগু, উত্তরপদ দ্বিগু এবং সমাহার দ্বিগু। কিন্তু আমাদের বাংলায় সব থেকে বেশি প্রচলিত সমাহার দ্বিগু বা এই সমাহার দ্বিগুটিকেই আমাদের বাংলায় গৃহীত হয়েছে। তদ্ধিতার্থক দ্বিগু খুব কম মাত্রায় আছে, 4-5টা উদাহরণ আছে, তার বেশি পাওয়া যায় না। কমন কয়েকটি উদাহরণ আছে তদ্ধিতার্থক দ্বিগুর ক্ষেত্রে। আর উত্তরপদ দ্বিগু আমাদের বাংলায় তার কোনো আলোচনা নেই, আর সমাহার দ্বিগুটি আমাদের বাংলায় সব থেকে বেশি আলোচিত। তাই আমরা আজ এই সমাহার দ্বিগু নিয়েই আমরা আলোচনা করব। এই সমাহার দ্বিগু আলোচনার মধ্যে দিয়েই আমাদের দ্বিগু সমাস সম্পর্কিত আলোচনা শেষ হবে। চলো তাহলে সমাহার দ্বিগু বুঝি। সমাহার দ্বিগু একই জিনিস, আলাদা। সমাহার দ্বিগু আলাদা কিছু নয়, যে দ্বিগু সমাসে সমস্ত পদ সমাহার বা সমষ্টিকে বোঝায়। কি বললাম? যে দ্বিগু সমাসের সমাহার বা যে দ্বিগু সমাসের মাধ্যমে সমাহার বা সমষ্টিকে বোঝায় তাকে বলা হয় দ্বিগু সমাস। তার মানে সমাহার দ্বিগু বুঝতেই পারছো নামের মধ্যেই যে সমাহার বা সমষ্টিকে বোঝাবে। তাহলে যে দ্বিগু সমাসের সমস্ত পদ মানে যে সমাসবদ্ধ পদটি গঠিত হয় সেই সমাসবদ্ধ পদটি যদি সমাহার বা সমষ্টিকে নির্দেশ করে তবে তাকে বলা হয় সমাহার দ্বিগু। এই সমাহার দ্বিগুর যদি আমরা একটু সংকেতের আকারে বা সূত্রের আকারে যদি মনে রাখার চেষ্টা করি তাহলে কিন্তু সেম প্যাটার্ন এটাই। পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ, পরপদ বিশেষ্য এবং সমস্ত পদ কী হয়? সমাহার বা সমষ্টিকে বোঝাবে। তাহলে আমরা প্রথমে বুঝতে পারলাম, যতটুকু আমরা আলোচনা করলাম দ্বিগু সমাস সম্পর্কে, সেই আলোচনার বেসিসে আমরা বুঝতে পারলাম যে দ্বিগু সমাসের ক্ষেত্রে প্রথমে যেটা দরকার সেটা হলো একটা সংখ্যা থাকবে। প্রথমেই আমরা কি দেখলাম যে একটা সংখ্যা থাকবে। 2 কি হবে? ব্যাস বাক্যে সমাহার বা সমষ্টিকে বোঝাবে। সমাহার বা সমষ্টি বোঝাবে। এই দুটো জিনিস কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে দ্বিগু সমাসের ক্ষেত্রে প্রথমে সংখ্যা, একটা সংখ্যা আমরা পাবো, আর দ্বিতীয় আমরা কি মনে রাখবো যে ব্যাস বা যে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদটি গঠিত হবে সেটা সমাহার বা সমষ্টিকে বোঝাবে। এটাকেই আমরা সংকেতের আকারে যদি মনে রাখার চেষ্টা করি তাহলে সংখ্যাবাচক বিশেষণ প্লাস বিশেষ্য ইকুয়াল টু যে সমস্ত পদ গঠিত হয় সেটা সমাহার বা সমষ্টিকে নির্দেশ করে। সংখ্যাবাচক বিশেষণ আমি এর আগে বুঝিয়েছি যে বিশেষণ বিশেষ্য সংখ্যাকে নির্দেশ করে, তাকে বলা হয় সংখ্যাবাচক বিশেষণ। যেমন 10টি মাথা, এখানে মাথা কি বিশেষ্য পদ, কয়টি মাথা 10টি মাথা। তার মানে এখানে মাথা এই বিশেষ্য পদের সংখ্যা নির্ধারণ করছে কয়টি? 10টি। তাহলে 10টা হলো সংখ্যাবাচক বিশেষণ। পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ, পরপদ বিশেষ্য, দ্বিগু সমাস এর ক্ষেত্রে সমস্ত পদটা কি সমাহার বা সমষ্টিকে বোঝায়। এবার আমরা উদাহরণ দিয়ে ব্যাপারটি একটু বোঝার চেষ্টা করব। আচ্ছা, আমি এখানে লিখলাম পঞ্চপ্রদীপ। আমি লিখলাম পঞ্চপ্রদীপ। কি হবে এটা? পঞ্চপ্রদীপের সমাহার। তাই তো, পঞ্চপ্রদীপ কি বললাম? পঞ্চপ্রদীপের সমাহার। দেখো পূর্বপদ পঞ্চ, পরপদ কি আছে? প্রদীপ। প্রদীপটা কি? বিশেষ্য পদ। প্রদীপ বিশেষ্য পদ। কয়টি প্রদীপ? 5টি। তাহলে এটা কি? সংখ্যাবাচক বিশেষণ। আর যে আমাদের যে সমস্ত পদটা তৈরি হচ্ছে সেটা কি হচ্ছে? একটা সমাহার বা সমষ্টিকে বোঝাচ্ছে। তাই এটা হলো সমাহার দ্বিগু, বা এটাকে আমরা দ্বিগু সমাসও বলে থাকি। দ্বিগু সমাস, কারণ দ্বিগু সমাস বলতে আমরা মূলত সমাহার দ্বিগুটাকে বুঝি, কারণ এই সমাহার দ্বিগুটাই বেশি মাত্রায় প্রচলিত। তাই তাহলে পঞ্চপ্রদীপ কি হলো? পঞ্চপ্রদীপের
সমাহার। আবার আমি যদি এখানে একটা উদাহরণ দিই, মনে করো আর একটা উদাহরণ দিচ্ছি আমি। আমি লিখলাম শতাব্দী। শতাব্দী কি হবে? শত অব্দের সমাহার। অব্দ, অব্দ মানে হলো বছর, আর শত একটা সংখ্যা, 100, শত মানে, তাহলে আমাদের পরপদে কি আছে? অব্দ। অব্দ মানে বছর, বছরটা কি বিশেষ্য, কয়টি বছর? 100টি। শত, তাহলে এটা কি সংখ্যাবাচক বিশেষণ। আর আমাদের যে সমস্ত পদ হচ্ছে সেটা কি? সমাহার বা সমষ্টিকে বোঝাচ্ছে। এগুলো হলো আমাদের দ্বিগু সমাসের উদাহরণ। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে যে আমরা যেটা ভুল করি, দ্বিগু সমাস আর সংখ্যাবাচক বহুব্রীহি এই দুটো কিন্তু আমরা ভুলিয়ে ফেলি, ঠিক আছে? সেই জন্য এই দুটো কিন্তু আমাদের একটু ভালো করে মনে রাখতে হবে। আমি তোমাদেরকে এটা আমি একটু মুছলাম। আচ্ছা, পার্থক্যটা একটু বুঝে নাও ভালো করে। সংখ্যাবাচক বহুব্রীহির ক্ষেত্রে যে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটি গঠিত হয় সেটি কোনো সমাহার বা সমষ্টিকে নির্দেশ করে না। সেখানে নতুন একটা অর্থই কি প্রাধান্য পায়। এখানে আমি লিখে দিচ্ছি, শর্টকাটে লিখছি, হ্যাঁ। সংখ্যাবাচক বহুব্রীহি। সংখ্যাবাচক বহুব্রীহির ক্ষেত্রে সমস্ত পদ কি হবে? নতুন অর্থ প্রাধান্য পাবে। সংক্ষেপে লিখলাম আমি, সংখ্যাবাচক বহুব্রীহির ক্ষেত্রে সমস্ত পদটি গঠিত হয় সেটা নতুন একটা অর্থকে প্রাধান্য দেয়। আর দ্বিগু সমাসের ক্ষেত্রে যে সমস্ত পদটি গঠিত হয় সেটা কি? সমাহারকে বোঝায়। সমাহারকে বোঝায় এবং তার সাথে কি হয়? দ্বিগু সমাস কি? পরপদের অর্থ প্রাধান্য পায়। তাহলে পরপদের অর্থ প্রাধান্য পায়। এখানে ব্যাকেটে আমি লিখে রাখলাম। তাহলে কি বুঝলাম পার্থক্যটা? মূল পার্থক্য কি? যে সংখ্যাবাচক বহুব্রীহির ক্ষেত্রে যে সমস্ত পদটি গঠিত হয় সেই সমস্ত পদ পূর্বপদ বা পরপদ কোনো পদেরই অর্থকে প্রাধান্য দেয় না, সেখানে নতুন একটা পদের অর্থ প্রাধান্য পায় এবং সমস্ত পদটি কোনো সমাহার বা সমষ্টিকে নির্দেশ করে না। আর দ্বিগু সমাসের ক্ষেত্রে যে সমস্ত পদটি গঠিত হয় সেই সমস্ত পদটি কী হচ্ছে? পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে এবং সেটি সমাহার বা সমষ্টিকে বোঝাচ্ছে। তাহলে এটা হলো আমাদের মূল পার্থক্য সংখ্যাবাচক বহুব্রীহি আর দ্বিগু সমাসের মধ্যে। আমি এখানে একটা উদাহরণ দিলাম, আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি, এটা আমি একটু মুছে দিলাম। এখানে মনে করো আমি একটা উদাহরণ দিচ্ছি, দশানন। দশানন আমরা কি করেছিলাম? 10 আনন যার। দেখো দ্বিগু সমাসের মতে কিন্তু এর স্ট্রাকচার, পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ, এই যে 10, পরপদ আনন মানে মুখ বিশেষ্য। তারপরে দেখো দ্বিগু সমাসের মতো স্ট্রাকচার, পূর্বপদে সংখ্যাবাচক বিশেষণ আছে, পরপদে বিশেষ্য আছে। কিন্তু দ্বিগু সমাসের ক্ষেত্রে কী হচ্ছিল? সমাহার বা সমষ্টিকে বোঝাচ্ছিল, এখানে কিন্তু কোনো সমাহার বা সমষ্টিকে বোঝাচ্ছে না। তাহলে সংখ্যাবাচক বহুব্রীহির মাধ্যমে যে সমস্ত পদটি গঠিত হচ্ছে দশানন, এই দশানন শব্দ কিন্তু পূর্বপদ বা পরপদ কোনো পদকে না বুঝিয়ে নতুন একটা পদকে বোঝাচ্ছে বা নতুন একটা অর্থকে বোঝাচ্ছে। দশানন মানে হলো রাবণ। তাহলে দেখো এটা হলো আমাদের সংখ্যাবাচক বহুব্রীহি, কারণ এখানে যে সমস্ত পদটি গঠিত হলো সেটা কিন্তু একটা তৃতীয় অর্থ বা নতুন অর্থকে প্রকাশ করছে। স্ট্রাকচার হয়তো এক, এখানেও দ্বিগু সমাসের মতো পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ, পরপদ বিশেষ্য, তবুও এটা দ্বিগু সমাস হবে না, কারণ এটা যে সমস্ত পদ গঠিত হচ্ছে দশানন,
এই দশানন কিন্তু কোনো সমাহার বা সমষ্টিকে বোঝাচ্ছে না প্রথমত, আর দ্বিতীয়ত এই পদটি পূর্বপদ বা পরপদ কোনো পদেরই অর্থকে না প্রাধান্য দিয়ে তৃতীয় তথা নতুন একটি অর্থকে প্রাধান্য দিচ্ছে। তাই দশানন হলো সংখ্যাবাচক বহুব্রী। এই 10 দেখে তোমরা ভেবে নিও না এটা দ্বিগু সমাস। আবার আরেকটা উদাহরণ দিই আমি এখানে, ত্রিলোচন। ত্রিলোচন কি হবে? ত্রিলোচন যার। এখানেও দেখো পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ, পরপদ বিশেষ্য, তবুও এটা দ্বিগু সমাস হবে না, কারণ এটার যে সমস্ত পদ মানে ত্রিলোচন, এটা কি প্রথমত এখানে পূর্বপদ বা পরপদ কোনো পদেরই অর্থকে প্রাধান্য দেওয়া হচ্ছে না, তৃতীয় একটা পদ অর্থকে এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে, সেটা হলো কি শিব। ত্রিলোচন মানে শিব, ঠিক আছে। আর এখানে কোনো সমাহার বা সমষ্টিকে বোঝাচ্ছে না। তাই দশানন, ত্রিলোচন এগুলোতে দেখো শুরুতে সংখ্যা রয়েছে 10, ত্রি মানে 3। এই সংখ্যা দেখে তোমরা এটাকে দ্বিগু সমাস করবে না, কারণ এটা স্ট্রাকচারটা দ্বিগু সমাসের মতো, কিন্তু এর যে সমস্ত পদটি গঠিত হয় সেটা কিন্তু কোনো সমাহার বা সমষ্টিকে বোঝায় না, বরং নতুন একটা অর্থকে প্রাধান্য দেওয়া হয়। বহুব্রী সমাসের ক্ষেত্রে বা বহুব্রী সমাসের মূল শর্তই ছিল যে পূর্বপদ বা পরপদ কোনো পদেরই অর্থ প্রাধান্য না পেয়ে তৃতীয় একটা পদের অর্থ প্রাধান্য পায়। এখানে আমরা সেটাই দেখছি হচ্ছে, তাই এটা সংখ্যাবাচক বহুব্রী হবে, দ্বিগু সমাস হবে না। আবার যদি আমি বলি সপ্তাহ, এখানে আমি লিখলাম সপ্তাহ। সপ্তাহ কি হবে? সপ্ত অহের সমাহার। দেখো অহে, অহ শব্দের অর্থ হলো দিন। দিন, তাহলে পরপদ অহ মানে দিন, এটা কি বিশেষ্য পদ। কয়দিন? 7 দিন। তাহলে শব্দটা কি? সংখ্যাবাচক বিশেষণ। তাহলে পূর্বপদে কি আছে? সংখ্যাবাচক বিশেষণ আছে, পরপদে বিশেষ্য আছে, এবং যে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদটি গঠিত হচ্ছে সপ্তাহ। দেখো সপ্তাহ আমরা কি বলি? 7টা দিনের যোগফলকে সপ্তাহ বলি, বা 7 দিনের সমষ্টিকে আমরা এক সপ্তাহ বলি। তাহলে এখানে কি হচ্ছে? সপ্ত অহের সমাহার, সমষ্টিকে বোঝাচ্ছে প্রথমত, আর দ্বিতীয়ত দেখো পরপদের অর্থ প্রাধান্য পাবে। আমি বলেছিলাম দ্বিগু সমাসের ক্ষেত্রে এখানে অহ মানে দিনটা কিন্তু প্রাধান্য পেয়েছে। এক সপ্তাহ বলতে আমি কত বলি? 7 দিন, মানে এখানে দিনটা অহ এখানে কিন্তু প্রাধান্য পেয়েছে, তাই এটা কিন্তু দ্বিগু সমাস। আবার দশানন, ত্রিলোচন এগুলো কিন্তু দ্বিগু সমাস নয়, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরপদের অর্থ, এখানে পূর্বপদ বা পরপদ কোনো পদের অর্থ প্রাধান্য না পেয়ে তৃতীয় একটি পদের অর্থ বা নতুন একটি পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। আর দ্বিতীয়ত এখানে যেন সমষ্টিকে বোঝাচ্ছে, 7 দিনের সমষ্টি, এখানে কিন্তু কোনো সমষ্টিকে বোঝাচ্ছে না। তাই সংখ্যা থাকলেই কিন্তু তোমরা দ্বিগু সমাস করবে না, দেখবে যে মিনিংটা কী বলছে, মিনিং দেখে করবে। তাহলে তোমরা আশা করি দ্বিগু সমাস এবং সংখ্যাবাচক বহুব্রীর মধ্যে পার্থক্য বুঝতে পেরেছো। এবার আমি একটা উদাহরণ দেবো, যে উদাহরণটা দেখবে যে দুটো ক্ষেত্রে হয়, ঠিক আছে। এই উদাহরণটা কিন্তু তুমি দ্বিগু সমাসও করতে পারো, আবার সংখ্যাবাচক বহুব্রীও করতে পারো। সে তার, সে একটা ফার্সি শব্দ, এই সে শব্দের অর্থ হলো 3। সে একটা ফার্সি শব্দ, এটা কি ফার্সি শব্দ সে, এর অর্থ হলো 3। সে তার, তুমি যদি লেখো 3 তারের সমাহার বা সে তারের সমাহার লিখতে পারো, তুমি কোনো অসুবিধা নেই। সে ব্যাকেটে 3 লিখে দিলা, সে তারের সমাহার, এটা হয়ে যাবে দ্বিগু সমাস। এটা হয়ে যাবে দ্বিগু। আবার তুমি যদি করো সে তার আছে যার, সংখ্যাবাচক বহুব্রী, এই দুটোই কিন্তু হবে সে তারের ক্ষেত্রে। সে তারের সমাহার যখন করছো তাহলে সেটা দ্বিগু সমাস হয়ে যাচ্ছে। আবার তুমি যখন সে তার আছে যার, মানে 3 তার আছে যার, কারণ সে তার একটা বাদ্যযন্ত্র, সে তারের 3টে তার থাকে, সে তারের সমাহার, সে তার আছে যার, সেটা সে তার, তাহলে এটা সংখ্যাবাচক বহুব্রী হবে, আবার এটা দ্বিগু সমাস হবে।
ঠিক আছে, এটা তুমি যে কোনো একটা করলেই হবে। তাহলে পার্থক্য আশা করি বুঝতে পেরেছো দ্বিগু সমাসের ক্ষেত্রে। কারণ তুমি যখন দ্বিগু সমাস করছো এখানে, তখন এখানে তিন তাহলে সমষ্টি অর্থে ব্যবহৃত হচ্ছে। আবার যখন তুমি এটাকে বহুব্রী অর্থে করছো তখন কিন্তু এটা কী হচ্ছে, একটা বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। সেখানে সে মানে তিন বা তার কোনোটির অর্থ প্রাধান্য না পেয়ে আমরা বাদ্যযন্ত্রটাকে বোঝাচ্ছি, তখন সেটা হয়ে যাচ্ছে সংখ্যাবাচক বহুব্রী। আবার যখন আমরা দেখছি যে সমষ্টিকে বোঝাচ্ছি এবং পরপদের অর্থ প্রাধান্য দিচ্ছি, তখন সেটা হয়ে যাচ্ছে দ্বিগু সমাস। এই সেতার শব্দটি, সেতা, এটা কিন্তু দুরকম সমাসই হতে পারে, দ্বিগু সমাস হতে পারে, সংখ্যাবাচক বহুব্রীও হতে পারে। আচ্ছা, আর একটা শেষ কথা বলে দিই, যে দ্বিগু শব্দটি ব্যাস বাক্য যদি পরীক্ষাতে জিজ্ঞাসা করে সেটা একটু মনে রাখবে। দ্বিগু শব্দটির ব্যাস বাক্য হবে দ্বিগু শব্দটি ব্যাস বাক্য যদি পরীক্ষাতে দেয়, তাহলে দ্বিগু শব্দটি ব্যাস বাক্য হবে দুই গরুর সমাহার। দ্বি মানে দুই, গু মানে গরু, দুই গরুর সমাহার দ্বিগু। তাহলে আমাদের দ্বিগু সমাস শেষ হলো। এবার আমরা অলোপ সমাস করব। আচ্ছা, এবার আমরা কি সমাস করব? এবার আমরা করব অলোপ সমাস। অলোপ সমাস আজকে আমরা করব কি? অলোপ সমাস। এই অলোপ, লোপ শব্দটি অর্থ হলো লুপ্ত হওয়া। লুপ্ত হওয়া বা লোপ পাওয়া। তাহলে অলোপ কি? অলোপ কি? যা লুপ্ত হয়নি। লোপ শব্দটি অর্থ হলো লুপ্ত হওয়া বা লোপ পাওয়া, আর অলোপ শব্দটি অর্থ হলো যা লুপ্ত হয়নি বা যা লোপ পায়নি। তাহলে অলোপ সমাস কাকে বলে? বলছে যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না। কি বললাম? যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না। যদি আমি এখানে একটু সংক্ষেপে এটাকে লিখি, তাহলে কি লিখব? এখানে আমি লিখে রাখছি যে পূর্বপদের বিভক্তি লোপ পায় না। পূর্বপদের বিভক্তি লোপ পায় না। কি বলছে? তাহলে অলোপ সমাস কাকে বলে? বলছে যে সমাসের পূর্বপদের বিভক্তি লোপ পায় না তাকে বলা হয় অলোপ। অলোপ মানেই হলো যা লোপ পায় না বা যা লুপ্ত হয় না। তাহলে কি লুপ্ত হয় না বা কি লোপ পায় না? বলছে বিভক্তি। কোন পদের? পূর্বপদের। তাহলে যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না তাকে বলা হয় অলোপ সমাস। আশা করি সংজ্ঞাটা বুঝতে পেরেছো। আবার বলছি, যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না তাকে বলা হয় অলোপ সমাস। এই অলোপ সমাসকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। নতুন এমন কঠিন কোনো ভাগ নয়, তোমরা এর আগেও পড়েছো। সেটাকে আমরা একটু অলোপের মধ্যে বা অলোপ সমাসের মধ্যে বা অলোপ সমাসের শ্রেণীবিভাগের মধ্যে ফেলছি। অলোপ সমাসের প্রথম ভাগটা আমি যদি বলি, তাহলে আমি বলছি অলোপ দ্বন্দ্ব। অলোপ দ্বন্দ্ব কি? যে দ্বন্দ্ব সমাসে, ঠিক আছে, যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না। কি বললাম? যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না তাকে বলা হয় অলোপ সমাস। আচ্ছা, দ্বন্দ্ব সমাস কাকে বলে? আমি বলেছিলাম দ্বন্দ্ব সমাস হলো যে সমাসে পূর্বপদ এবং পরপদ উভয় পদের বিভক্তি কি হয়? প্রাধান্য বা প্রাধান্য পায় বা গুরুত্ব দেওয়া হয় উভয় পদকে। কারণ আমরা প্রথম দিনই পড়েছিলাম যে সমাসের ক্ষেত্রে আমরা কোনো পদে দেখব পূর্বপদের বিভক্তি প্রাধান্য পাচ্ছে পূর্বপদ, কোনো সমাসে দেখব পরপদ প্রাধান্য পাচ্ছে, কোনো পদ দেখব যে কোনো সমাসে দেখব পূর্বপদ এবং পরপদ উভয় পদ প্রাধান্য পাচ্ছে, আবার কোনো সমাসে আমরা দেখতে পাচ্ছি যে
পূর্বপদ কিংবা পরপদ কোনো পদেরই অর্থ প্রাধান্য না পেয়ে নতুন একটি পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। তো এই অলপ দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে প্রথমে সংজ্ঞাটা সোজা, বুঝতে পারছো যে দ্বন্দ্ব সমাসের পূর্বপদের বিভক্তি লোপ পায় না তাকে বলা হয় অলপ দ্বন্দ্ব। আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। হাটে ও বাজারে পূর্বপদ পরপদ, এটা সমস্ত পদ কি হবে? হাটে বাজারে। তাহলে দেখো এখানে পূর্বপদে কি বিভক্তি যুক্ত ছিল? পূর্বপদে যদি আমি ভাঙি, তাই তো এ বিভক্তি যুক্ত ছিল। এখানে চলে আসো সমস্ত পদ, এখানেও কিন্তু এই বিভক্তিটা যুক্তই আছে, মানে কি লোপ পায়নি। আর এখানে পূর্বপদ এবং পরপদ উভয় পদেরই অর্থ প্রাধান্য পেয়েছে সমস্ত পদে, তাই এটা দ্বন্দ্ব সমাস। প্রথমত আমরা দেখবো এটা দ্বন্দ্ব কিনা। দ্বন্দ্ব কি দেখবো? যে পূর্বপদ এবং পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে কিনা দেখবো, যে পূর্বপদ এবং পরপদ উভয় পদেরই অর্থ প্রাধান্য পেয়েছে, তাহলে এটা দ্বন্দ্ব সমাস প্রথমত। আর দ্বিতীয়ত এখানে আমরা দেখতে পাচ্ছি যে পূর্বপদে এ বিভক্তি যুক্ত ছিল, সমস্ত পদে গিয়েও দেখছি যে এই বিভক্তিটা যুক্ত অবস্থাতে রয়েছে, সেটা লুপ্ত হয়নি বা লোপ পায়নি। তাহলে এটা কী সমাস হয়ে গেল? অলোপ দ্বন্দ্ব। কারণ এই দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে আমরা দেখলাম পূর্ব পদের বিভক্তিটা লোপ পায়নি। আরও হতে পারে, আর কি হতে পারে? মায়ে ও ঝিয়ে, মায়ে ঝিয়ে, এটা হতে পারে। আবার হতে পারে ঘরে ও বাইরে, ঘরে বাইরে। দেখো ঘরে ও বাইরে পূর্ব পদে কি আছে? ঘরে, পরপদ কি? বাইরে। আমাদের যখন সমস্ত পদ গঠিত হচ্ছে ঘরে বাইরে, তখন আমরা দেখতে পাচ্ছি পূর্বপদ এবং পরপদ উভয় পদকেই প্রাধান্য দেওয়া হচ্ছে, তাহলে এটা দ্বন্দ্ব সমাস। এবার দ্বিতীয়ত দেখো যে পূর্ব পদে কী ছিল? ঘরে, মানে ঘরের সঙ্গে এ বিভক্তি যুক্ত ছিল, সেটা যখন সমস্ত পদ গঠিত হচ্ছে সেখানেও কিন্তু এ বিভক্তি যুক্তই রয়েছে ঘরে বাইরে, তাহলে এটা কী হয়ে গেল? অলপ দ্বন্দ্ব। তাহলে আমাদের অলপ দ্বন্দ্ব হয়ে গেল। নেক্সট অলপ তৎপুরুষ। অলপ তৎপুরুষ কী হবে? তাহলে একই সংজ্ঞাটা একই হবে, যে তৎপুরুষ সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না তাকে বলা হয় অলপ তৎপুরুষ। কী বললাম? যে তৎপুরুষ সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না তাকে বলা হয় অলপ তৎপুরুষ। এবার এই অলপ তৎপুরুষটাকে কিন্তু আবার আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। করণার্থে অলপ তৎপুরুষ, নিমিত্তার্থে অলপ তৎপুরুষ, অপাদান অর্থে অলপ তৎপুরুষ, অধিকরণ অর্থে অলপ তৎপুরুষ, সম্বন্ধ অর্থে অলপ তৎপুরুষ। আমরা এই 5 ভাগে অলপ তৎপুরুষকে ভাগ করতে পারি। এবার আমরা উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করব। করণার্থে অলপ তৎপুরুষ, করণার্থে অলপ তৎপুরুষ, তাহলে আমি এখানে একটা উদাহরণ দিয়ে গিয়ে তারপরে ব্যাপারটা হলো। তাহলে আমরা উদাহরণটা দেখে নিই। করণার্থে অলপ তৎপুরুষ সমাসের উদাহরণ। মেঘে ঢাকা, এটা পূর্বপদ, এটা পরপদ, এটা পূর্বপদ, এটা পরপদ। পূর্বপদে মেঘের সঙ্গে এ বিভক্তি যুক্ত আছে, তাই তো? এ বিভক্তি যুক্ত আছে মেঘের সঙ্গে। আর পরপদ ঢাকা, এটার সমস্ত পদ কি হবে? মেঘে ঢাকা।
মেঘে ঢাকা। দেখো প্রথমে আমরা দেখব যে এটা তৎপুরুষ সমাস কিনা। তৎপুরুষ সমাজে কি হয় যে পরপদের অর্থ প্রাধান্য পায়। এখানে পরপদের অর্থটা কিন্তু প্রাধান্য পেয়েছে। ঢাকা, ঢাকাটা কিন্তু প্রাধান্য, মেঘ না, যে সমগ্র আকাশটি মেঘের দ্বারা ঢেকে গিয়েছে, তাই তো এখানে ঢাকাটা কিন্তু প্রাধান্য পেয়েছে। তাই এটা প্রথমে আমরা দেখি না পরপদ, যেহেতু তৎপুরুষ সমাজ কি হয় পরপদের অর্থ প্রাধান্য পায়, এখানেও আমরা দেখছি পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, তাহলে এটা তৎপুরুষ। আচ্ছা, এবার দেখবো আমরা অলোপ তোমার অলোপ তৎপুরুষ কিনা। অলোপ তৎপুরুষে কী করেছিলাম, যে তৎপুরুষ সমাজে পূর্বপদের বিভক্তি লোপ পায় না। এখানে পূর্বপদে কি আছে, মেঘে, মানে মেঘের সঙ্গে এ বিভক্তি যুক্ত আছে। এই সমস্ত পদেও আমরা দেখছি এ বিভক্তিটা যুক্ত অবস্থাতে আছে, মানে যুক্ত হয়নি, তাহলে এটা অলোপ তৎপুরুষ। এবার আমরা দেখবো করণার্থে কিনা। করণ আমরা কি করে বুঝি, যে দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি অনুসর্গে ব্যবহার লক্ষ্য করা যায় করণ এর ক্ষেত্রে। তো এখানে মেঘে ঢাকা মানে কি, মেঘের দ্বারা ঢাকা, তাই তো, তাহলে এখানে দ্বারাটা কি উজ্জ্ব আছে, তাহলে এখানে কি দ্বারা অনুসর্গে ব্যবহার হয়েছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে করণার্থে অলোপ তৎপুরুষ। চলো নেক্সট, এবার আমরা দেখব নিমিত্তার্থে। নিমিত্তার্থে কি হয়, আমরা জানি যে জন্য, তাই তো, জন্য, উদ্দেশ্য, এগুলো ব্যবহৃত হয় নিমিত্ত অর্থে। তাহলে আমি এখানে লিখলাম, এখানে আমরা যদি একটা উদাহরণ দেখি, পড়ার জন্য ঘর, পূর্বপদ পরপদ, সমস্ত পদ কি হচ্ছে পড়ার ঘর। ঘর প্রাধান্য পাচ্ছে, মানে পরপদ প্রাধান্য পাচ্ছে, অলোপ তৎপুরুষ সমাস। আচ্ছা, জন্য, জন্য থাকলে কি বলেছি নিমিত্ত অর্থে। আচ্ছা, পূর্বপদে দেখো পড়ার, মানে এখানে একটা র বিভক্তি যুক্ত আছে, তাই তো, এখানে আমরা দেখো র বিভক্তিটা যুক্ত অবস্থাতে আছে, লুপ্ত হয়, তাহলে এটা হয়ে গেল কি নিমিত্তার্থে অলোপ তৎপুরুষ। চলো নেক্সট, নেক্সট কি আছে অপাদান অর্থে। অপাদান অর্থে কি হয়, হইতে, থেকে, চেয়ে। অপাদান অর্থে কি ব্যবহৃত হয়, হইতে, থেকে, চেয়ে। কলের থেকে আনা জল, কলের জল। জল পরপদ প্রাধান্য পেয়েছে, কলটা এখানে প্রাধান্য, কিন্তু জলটা, ঠিক আছে, জল প্রাধান্য পেয়েছে, তৎপুরুষ সমাস। আচ্ছা, পূর্বপদে কি আছে র, এর বিভক্তি আছে, এখানেও দেখো এরটা আছে কলের। আচ্ছা, হইতে, থেকে, চেয়ে থাকলে কি হয় অপাদান, থেকে আছে, তাহলে এটা কি হয়ে গেল অপাদান অর্থে অলোপ তৎপুরুষ। নেক্সট, এরকম যদি আরেকটা উদাহরণ দিই আমি, ঘানির থেকে তেল, ঘানির তেল, মানে ঘানি থেকে যে তেল বেরোয়, তেলটা সেখানে প্রাধান্য পায় কিন্তু, তাই তো, সে তো ঘানির থেকে তেল, সমস্ত পদ কী হচ্ছে ঘানির তেল। সেখানে দেখো আমাদের পূর্বপদে কী র বিভক্তি যুক্ত ছিল, আমাদের সমস্ত পদেও কিন্তু র বিভক্তি যুক্ত আছে, তাহলে সেখানে কিন্তু পূর্বপদের বিভক্তিটা লোপ পায়নি। কী আছে ঘানির থেকে, হইতে, থেকে, চেয়ে থাকলে কী হয়নি অপাদান অর্থে, অপাদান অর্থে হয়েছে। আর অলোপ তৎপুরুষ, কারণ এখানে তেল পরপদ, পরপদের অর্থটা কিন্তু সমস্ত পদে গিয়ে প্রাধান্য পেয়েছে। নেক্সট, অধিকরণ অর্থে অলোপ তৎপুরুষ। অধিকরণ অর্থে অলোপ তৎপুরুষ কি, দুধে আলতা, পূর্বপদ পরপদ, সমস্ত পদে দুধে। দেখো এখানে এ আছে, এখানেও এ আছে। কোথায় আলতা, কোথায় থাকলে গেলে কি হয় অধিকরণ হয় দুধে আলতা, তাহলে দুধে এখানে এ বিভক্তি যুক্ত আছে, এখানেও এ বিভক্তি যুক্ত আছে, তাহলে এটা গেল কি অধিকরণ অর্থে অলোপ তৎপুরুষ সমান। এখানে আরেকটা উদাহরণ দিচ্ছি, এখানে আরেকটা উদাহরণ যদি দেওয়া যায়, দেখো দেওয়া আছে জলে ডোবা। কোথায় ডোবা, জলে, কোথায় দিয়ে থাকলে অধিকরণ, এটা সমস্ত পদ পেয়ে যাচ্ছে জলে ডোবা। দেখো এখানেও এ বিভক্তি আছে, এখানেও এ বিভক্তি আছে, এগুলো হলো অধিকরণ অর্থে অলোপ তৎপুরুষ।
নেক্সট সম্বন্ধ পদ কি? সম্বন্ধ পদে কি হয়? র বা এর যুক্ত থাকে, তাই তো? র বা এর যুক্ত থাকে। মামার বাড়ি, মামার বাড়ি র র। আর যদি বলি দেশের মাটি, দেশের মাটি র র। আমরা মামার বাড়ি এবং দেশের মাটি দুটোই দেখলাম। দেখো এখানে মামার বাড়িতে রটা লুপ্ত হয়নি, সমস্ত পদে থেকে গেছে, এবং দেশের মাটির ক্ষেত্রে রটা লুপ্ত হয়নি, থেকে গেছে। তাই এগুলো সব কি হলো? সম্বন্ধ অর্থে অলোপ তৎপুরুষ। এবার আমরা জানবো অলোপ বহুব্রীহি। এবার আমরা জেনে নেব অলোপ বহুব্রীহি। অলোপ বহুব্রীহি কি তাহলে? যে বহুব্রীহি সমাসের পূর্বপদের বিভক্তি লোপ পায় না তাকে বলা হয় অলোপ বহুব্রীহি। বহুব্রীহি সমাসের মূল শর্তই ছিল যে এই বহুব্রীহি সমাসের ক্ষেত্রে পূর্বপদ কিংবা পরপদ কোনো পদেরই অর্থ প্রাধান্য না পেয়ে তৃতীয় কোনো পদের অর্থ, অর্থাৎ নতুন কোনো অর্থকে আমরা নতুন কোনো অর্থ প্রাধান্য পাই। সেটাই হলো বহুব্রীহি সমাসের মূল অর্থ, মূল শর্ত। আর অলোপ বহুব্রীহি কি? অলোপ মানে কি? অলোপ সমাস কাকে বলে বলেছিলাম? যে সমাসের পূর্ব পদের বিভক্তি লোপ পায় না। তাহলে অলোপ বহুব্রীহি কি হবে? যে বহুব্রীহি সমাসের পূর্ব পদের বিভক্তি লোপ পায় না তাকে বলা হয় অলোপ বহুব্রীহি। যেমন আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি। ব্যাস বাক্যটা কি? মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে। সমস্ত পদ কি? সমস্ত পদটা হলো মুখে ভাত, এই যে পূর্বপদ, তাই তো? আচ্ছা, প্রথমে আমরা দেখবো যে এটা বহুব্রীহি সমাস কিনা। বহুব্রীহি সমাসের শর্ত কী ছিল? যে পূর্বপদ বা পরপদ কোনো পদেরই অর্থ প্রাধান্য পায় না, নতুন কোনো পদের অর্থ প্রাধান্য পায়। পূর্বপদ পরপদ, পূর্বপদে আছে মুখ, পরপদে আছে ভাত। আমাদের যে সমস্ত পদটা তৈরি হচ্ছে সেখানে কিন্তু মুখ কিংবা ভাত কোনোটারই অর্থ প্রাধান্য পাচ্ছে না। তাহলে কি প্রাধান্য পাচ্ছে? নতুন একটা অর্থকে আমরা প্রাধান্য দিচ্ছি, সেটা হলো এক ধরনের অনুষ্ঠান, মুখে ভাত। হ্যাঁ, অবশ্যই সেই অনুষ্ঠানেই মুখে ভাত দেওয়া হয়, কিন্তু মুখে ভাত বলতে কিন্তু আমরা মুখ বা ভাত কোনোটাকে বুঝি না, আমরা বুঝি সেই অনুষ্ঠানকে বুঝি বা সেই অনুষ্ঠানের কথাকে বুঝি। তাহলে মুখে ভাত এই সমস্ত পদের দ্বারা কিন্তু আমরা কী হলো? নতুন একটা পদের অর্থকে প্রাধান্য পাচ্ছি। এক্ষেত্রে আমরা পূর্বপদ কিংবা পরপদ কোনো পদেরই অর্থকে প্রাধান্য না দিয়ে নতুন কোনো একটা পদের অর্থকে প্রাধান্য দিচ্ছি। তাহলে এটা প্রথমে আমরা বের করে নিলাম, এটা বহুব্রীহি। দ্বিতীয়ত, বহুব্রীহি সমাস পড়ানোর সময় আমি বলেছিলাম যে বহুব্রীহি সমাসের ক্ষেত্রে ব্যাস বাক্যগুলো কী হয়? ব্যাখ্যামূলক হয়। এখানে দেখো যে ব্যাস বাক্যটা রয়েছে এগুলো পুরোটা কি? ব্যাখ্যামূলক। সমাসের অন্যান্য সমাসের থেকে বহুব্রীহি সমাসের যে ব্যাস বাক্যটা সেটা কিন্তু আকারে বড় হয়, ব্যাখ্যামূলক হয়। এখানেও দেখো আকারে বড় ব্যাস বাক্যটা, ব্যাখ্যামূলক ব্যাস। তাহলে বহুব্রীহি, এই অর্থে আমরা বহুব্রীহি বুঝতে পারলাম। এবার আমরা দেখবো এটা অলোপ বহুব্রীহি কিনা। অলোপ বহুব্রীহি কাকে বলেছিল? যে বহুব্রীহি সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না। এখানে পূর্বপদে কী আছে? মুখে, তার মানে মুখের সঙ্গে কী আছে? এ যুক্ত আছে, তাই তো? এখানেও দেখো মুখে, এখানেও কিন্তু মুখের সঙ্গে কী হচ্ছে? এটা যুক্ত আছে। তাহলে কি পূর্বপদের বিভক্তি লোপ পায়নি, তাহলে এটা অলোপ বহুব্রীহি। একই রকমভাবে উদাহরণ হতে পারে হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে। হাতে খড়ি একই সেম নিয়মে হবে, ওটাও কিন্তু দেখো হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, হাতে খড়ি। তাহলে আমরা অলোপ সমাসের তিনটে ভাগ করলাম: অলোপ দ্বন্দ্ব, অলোপ তৎপুরুষ, অলোপ বহুব্রীহি। অলোপ তৎপুরুষের মধ্যে আবার আমরা পড়লাম করণার্থে অলোপ তৎপুরুষ, নিমিত্ত অর্থে অলোপ তৎপুরুষ, অপাদান অর্থে অলোপ তৎপুরুষ, অধিকরণ অর্থে অলোপ তৎপুরুষ এবং সম্বন্ধ অর্থে অলোপ তৎপুরুষ। চলো এবার আমরা
সমাসের শেষ ভাগ আলোচনা করব, বাক্যাশ্রয়ী সমাস। বাক্যাশ্রয়ী সমাস। বাক্যাশ্রয়ী সমাস এর আলোচনার মধ্যে দিয়ে আমাদের আজকের ক্লাস শেষ হবে এবং তার সাথে সাথে আমাদের সমাস অধ্যায়টিও শেষ হয়ে যাবে। এরপরে আমরা ব্যাকরণের অন্য একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব। বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে? প্রথমে সংজ্ঞাটা লিখে নাও। বাক্য বা বাক্যাংশ যখন সমাসবদ্ধ পদ রূপে ব্যবহৃত হয় তখন তাকে বলে বাক্যাশ্রয়ী সমাস। কি বললো? বাক্য বা বাক্যাংশ যখন সমাসবদ্ধ পদ রূপে ব্যবহৃত হয় তখন তাকে বলা হয় বাক্যাশ্রয়ী সমাস। এতক্ষণ আমরা সমাসে যে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদগুলো গঠিত হচ্ছিল সেখানে আমরা দেখছিলাম যে সমস্ত পদে হয় একটি পদ থাকতো বা দুইটি পদ থাকতো। সেক্ষেত্রে বহু পদ দ্বন্দ্ব সমাসে আমরা দেখেছিলাম যে তিনটে পদ ছিল, কিন্তু সেখানে পদ থাকতো। কিন্তু এখানে কি বাক্যের কিছুটা অংশই কি সমাসবদ্ধ পদ রূপে ব্যবহৃত হচ্ছে। এতক্ষণ আমরা দেখলাম যে দ্বন্দ্ব সমাসের কিছু বলো বা কর্ম তৎপুরুষ বলো, কর্মধারয় বলো, বহুব্রীহি বলো, দ্বিগু সমাস বলো, নিত্য সমাস বলো, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখলাম যে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটি কী হচ্ছিল? একটি বা দুইটি পদ হচ্ছিল, কখনো কখনো তিনটে হতো বা চারটে হতো। সেটা বহু পদময় দ্বন্দ্বের ক্ষেত্রে আমরা 3-4টি দেখতে পেতাম। কিন্তু এই বাক্যাশ্রয়ী সমাসের ক্ষেত্রে কি বাক্যের কিছুটা অংশই সমাসবদ্ধ পদ হবে, এখানে পদ না, এখানে বাক্যের কিছুটা অংশ পদ হিসাবে ব্যবহৃত হচ্ছে। বুঝতে পারলা? যেমন এখানে আমি যদি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবা। বসে আঁকার যে প্রতিযোগিতা, এ সমাসবদ্ধ বা সমস্ত পদ কি হবে? বসে আঁকো প্রতিযোগিতা। দেখো, বসে আঁকার যে প্রতিযোগিতা সমাসবদ্ধ পদ হয়ে যাচ্ছে বসে আঁকো প্রতিযোগিতা, মানে বাক্যের কিছুটা অংশ কিন্তু এখানে কি হচ্ছে? ব্যবহৃত হচ্ছে। মানে সমাসবদ্ধ পদ রূপে বাক্যের কিছুটা অংশ বসে যাচ্ছে বা ব্যবহৃত হচ্ছে। আর একটা উদাহরণ যদি আমি দিই, সবুজ বাঁচানোর জন্য কমিটি, বা সবুজ বাঁচানোর জন্য যে কমিটি, কি হবে? সবুজ বাঁচাও কমিটি। এখানে দেখো যে বাক্যের কিছুটা অংশ সমাসবদ্ধ পদে বসে যাচ্ছে, এগুলোকে আমরা বলবো বাক্যাশ্রয়ী সমাস। তাহলে বাক্যাশ্রয়ী সমাস এক কথা হলো যে বাক্য বা বাক্যের কিছুটা অংশ যখন সমাসবদ্ধ পদ রূপে ব্যবহৃত হয় তখন তাকে বলা হয় বাক্যাশ্রয়ী সমাস। এখানে আমরা দুটো উদাহরণ দিয়েছি, এছাড়া উদাহরণ কি দিতে পারো? সব পেয়েছির যে দেশ, সব পেয়েছির দেশ। তাহলে প্রত্যেকটা উদাহরণে আমরা দেখতে পাচ্ছি যে বাক্যের কিছুটা অংশ অর্থাৎ বাক্যাংশটা কী হচ্ছে? সমাসবদ্ধ পদ রূপে ব্যবহৃত হচ্ছে বা সমাসবদ্ধ পদ রূপে বসে যাচ্ছে, এইগুলোকে আমরা বলবো বাক্যাশ্রয়ী সমাস। আমাদের আজকের ক্লাস
এখানেই শেষ হলো এবং তার সাথে সাথে আমাদের সমাস অধ্যায়টিও শেষ হলো। এরপরে ব্যাকরণের আমরা নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। আশা করি সমাস অধ্যায়টি তোমাদেরকে ভালো করে বোঝাতে পেরেছি এবং তোমরা বুঝতে পেরেছো। এরপরের দিন আমরা ব্যাকরণের নতুন একটি অধ্যায় দিয়ে ব্যাকরণ আবার ক্লাস শুরু করব। সমাস বাড়িতে আমি আবারও বলেছি, আগেও বলেছি, আমি আজকেও বলছি, তুমি বাড়িতে সমাস যত বেশি প্র্যাকটিস করবে তোমার সমাস তত বেশি ভালো হবে। কোনো শিক্ষক বা টিচার তোমাকে সমাস শেখাতে পারে, কিন্তু প্র্যাকটিসটা কিন্তু তোমাকে নিজেকে করতে হয়। ঠিক আছে, স্যাররা কী করে, একটা অঙ্ক করিয়ে দেয়, অঙ্কর নিয়ম মেনে তোমাকে একটা অঙ্ক করিয়ে দিল, কিন্তু তুমি সেটা বুঝতে পারলে কি না তুমি তখনই বুঝতে পারবে যেটা তুমি বাড়ি গিয়ে ওই টাইপের হয়তো অনেকগুলো অঙ্ক প্র্যাকটিস করলে তাহলে তোমার কাছে বিষয়টি পরিষ্কার হয়। সমাস তোমাকে ধরিয়ে দেবে স্যাররা, সূত্রগুলো ধরিয়ে দেবে, কিন্তু পড়তে কিন্তু তোমাকেই হবে এবং শিখতে কিন্তু তোমাকেই হবে। তুমি যত বেশি উদাহরণ প্র্যাকটিস করবে সমাস তত বেশি ভালো হবে। আমার যতটুকু থিওরিটিক্যালি বোঝানোর আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, এবার প্র্যাকটিক্যালি তোমাদেরকে কিন্তু সলভ করতে হবে। সেটা টেস্ট পেপার থেকে, পুরনো টেস্ট পেপার থেকে তোমরা সলভ করবে, বা রায় মার্টিনের প্রশ্ন বিচিত্র আছে সেখান থেকে সলভ করবে, টার্গেটের প্রশ্ন বিচিত্র আছে সেখান থেকে সলভ করবে। মানে তুমি যত বেশি সমাস সলভ করবে বা সমাধান করবে তোমার সমাস তত ভালো হবে। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছো। আজ এই পর্যন্ত। এরপরে ব্যাকরণের অন্য একটি ক্লাস নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে।